প্রিয় দর্শক, চলুন আবারও ফিরে যাই আজকের অতিথি সরকার রওনক রিপনের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। শুরুতেই বলছিলাম যে মঞ্চের সাথে দীর্ঘদিনের একটি যাত্রা আছে, সেই গল্প থেকে শুরু করতে চাই। মঞ্চে কাজ করা শুরু হয়েছে 1998 সাল থেকে, ক্রান্তি খেলাঘর আসর নারায়ণগঞ্জে। তারপর সেইখান থেকে ছোট্ট একটা গ্যাপের পরে আবার 2002 থেকে আমি উইকিক থিয়েটারে জয়েন করি। আমার বন্ধু সানি এবং বিপ্লব ওরা আমাকে নিয়ে গিয়েছিল, এবং কাকতালীয়ভাবে তখন মানে থিয়েটারে জয়েন করবো এরকম কোনো ব্যাপার ছিল না, কারণ আমি আমার মানে জীবনে খুব অস্থির সময়গুলো কাটিয়েছি যে থিয়েটার করব বা কী করব বা আজকে ডিরেকশন বা যে অথবা অভিনয় যে করছি এরকম কোনো পরিকল্পনা আমার জীবনে কখনোই ছিল না, সেটা লেখাপড়ার ক্ষেত্রেও। সো আস্তে আস্তে যখন আমি জয়েন করলাম, থিয়েটারটা একটা পরিবার হয়ে গেল, সেখান থেকে জার্নিটা শুরু। তারপর মঞ্চে অভিনয় করা আস্তে আস্তে। এরপরে হচ্ছে নাট্যকার নির্দেশক কাজী শাহিদুল ইসলাম, উনি আমাকে টেলিভিশনে কাজের সুযোগ করে দেয়। আওলাদ উপাখ্যান নামে একটা নাটক ছিল, সেখানে আমি সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে আমি আমার ক্যারিয়ার শুরু করি। তারপর তো এই যে আজকের পর্যন্ত গল্প। সম্প্রতি সময় আমরা আপনাকে এশা মার্ডারে বেশ আলোচিত একটি চরিত্রে পেয়েছি, সেই চরিত্র সম্পর্কে জানবো। আমি একটা ডিবি ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করেছি, ডিবি ইন্সপেক্টর শফিউদ্দিন। খুবই ভালো লাগছে, কজ অফ আমি এর আগে পুলিশ ক্যারেক্টার করেছি কারাগার এবং মহানগর ওয়েব সিরিজে, তারপর বড় একটা গ্যাপ। কিন্তু এই চরিত্রটা আমার খুব ভালো লেগেছিল এবং আমার কাছে মনে হয়েছিল একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার আছে, এবং যেখানে আজমিরি হক বাঁধনের মতো একটা ক্যারেক্টার, উনি হচ্ছে লিনা ক্যারেক্টার প্লে করেছে এএসপি এই গল্পের। সো সব কিছু মিলিয়ে আমার জার্নিটা খুব দারুণ ছিল, এবং এখনও পর্যন্ত প্রত্যেকটা জায়গায় খুব ভালো ভালো রিভিউ পাচ্ছি আমার চরিত্র নিয়ে। ইনফ্যাক্ট এই মুহূর্তে ডিবি ইন্সপেক্টর শফিউদ্দিন না শুধু, এশা মার্ডারের সাথে যুক্ত যত অভিনেতা অভিনেত্রী আছে তাদের সবাইকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, এবং মুভিটা অনেক দারুণ করেছে। সানি সানোয়ার খুব ভালো করে বানিয়েছেন গল্পটা, এবং আমারও খুব ভালো লাগছে। চরিত্রটি প্রথম আপনার আসলে দোরগোড়ায় আসলো, তখন নিজেকে কিভাবে আসলে প্রস্তুত করেছেন? যখন যে পাত্রে রাখবেন তখন সেই পাত্রে আকার ধারণ করে ফেলবে। সো অভিনেতা প্রস্তুত থাকতেই হয়। আজকে আমি পুলিশ হয়ে গেলে কালকে হয়তো আমি চোর হব। সো আমাকে ওই মানসিক প্রিপারেশন এবং সব জায়গা থেকেই আমার প্রিপারেশনটা থাকে। সো যখন আমার কাছে শফি ক্যারেক্টারটা এসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে, কারণ এর আগে আমি মেট্রোপলিটনের পুলিশ করেছি বা কারাগারের পুলিশ করেছি, আমি কারারক্ষী করেছি, কিন্তু এইটা আমার কাছে যেহেতু ডিবি ইন্সপেক্টর, সো এইটা একটা আলাদা জার্নি ছিল আমার। হ্যাঁ, এবং আস্তে আস্তে সেইটাকে নিয়ে আমি এক ধরনের, অনেকে বলে যে খুব লেখাপড়া করে, অবজারভেশন তো অবশ্যই দরকার হয়, আমাকে একটু ঘাটাঘাটি করতে হয়েছে। যারা আমার ফ্রেন্ড আছে ডিবিতে তাদের সাথে আমি কথা বলতাম যে ওদের অ্যাপ্রোচ কেমন হতে পারে, বা পুলিশ, ডিবি পুলিশ এবং মেট্রোপলিটনের পুলিশের সাথে এক ধরনের হালকা পাতলা এক ধরনের যুদ্ধ থাকে ওদের মনস্তাত্ত্বিক জায়গায়। সেই জায়গার গল্পে কোনো ছাপ থাকতে পারে কিনা, কিন্তু ওই গল্পে আমি সেটা পেয়েছিও গিয়ে, আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন আর কি। সো সব কিছু মিলিয়ে তো ভালো লেগেছে। একাধারে নির্মাতা এবং অভিনেতা, সেক্ষেত্রে নিশ্চয়ই গল্প লেখার তো অভিজ্ঞতা নিঃসন্দেহে আছে। তো গল্প লেখার ক্ষেত্রে আসলে প্রথম কোন বিষয়গুলোকে মাথায় রেখে লেখা হয়? আমি খুব বেশি লেখালেখি করিনি, মানে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে কথা বলতেছি, কারণ এটা খুবই ধৈর্যের একটা কাজ, আমি এতটা ধৈর্যশীল না। কিন্তু তারপরও টেলিভিশন বলেন বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বলেন, আমি লেখালেখি করেছি। আমার কাছে মনে হয় যে আপনি যে কনসেপ্টটাই ডেভেলপ করতে চান না কেন, প্রথমে সেটা নির্ধারণ করা উচিত যে আপনি কি বলতে চান, এবং সেটা স্পষ্ট কিনা, দর্শক সেটা কানেক্ট করতে পারে কিনা, এবং মেক বিলিভের জায়গাটা ক্রিয়েট হয় কিনা। যে আমি যেটা লিখছি একটা আবল তাবল কিছু লিখে দিলে দর্শক কানেক্ট করতে পারলো না, সেটা মাথার উপর দিয়ে গেলো, তা তো হবে না আসলে। সো দর্শককে রিলেট করে এরকম একটা গল্প, এবং সেটা দর্শককে ছুঁয়ে যায় সেই রকম একটা গল্প, এবং সেটার গল্পের নিজস্ব একটা তো বডি থাকে, আসলে স্ট্রাকচার থাকে, গল্পেরও তো একটা জেস্টার থাকে। তো সবকিছু ভেবে আমার মনে হয় যে লেখাটা লিখলে সেটা ভালো কিছু হয়। নাটক চলচ্চিত্রের ক্ষেত্রে চরিত্র, গল্প বা সহ অভিনেতা অভিনেত্রী কোন বিষয়টিকে আসলে এগিয়ে রাখেন, বেশি মূল্যায়ন করেন? কাউকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। ধরেন আপনি আজকে যেখান থেকে বসে আমার সাথে কথা বলছেন, আপনি না থাকলে আমি এখানে কার সাথে কথা বলতাম? একা একা কথা বলতে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া তো নিশ্চয়ই আছে। তো আপনি সহ অভিনেতা বা অভিনেতা বা আমরা যাই বলি না, সাপোর্টিং রোল আমরা বলছি যেটা, এবং ডিরেক্টর বলছি, বা যে ক্যামেরার পেছনে কাজ করেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু একটা মানে কি বলে একটা কানেকশন আছে, টিমওয়ার্ক আছে। এই টিমওয়ার্কটা যখন হবে তখন প্রোডাকশনটা খুব ভালো হয়। অর্থাৎ আপনি যে গল্পটা নিয়ে কাজ করতে যান
সেটা খুব ভালো হয়। তো আমার কাছে তো মনে হয় যে এটা একটা কি বলে চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটাকে সবার সাধুবাদ জানানো উচিত, এবং এই প্রক্রিয়ার সাথে সবার থাকা উচিত। অভিনেতা এবং নির্মাতা একই গোত্রের, কিন্তু দুটির রোলটা কিন্তু ভিন্ন। তো কোন বিষয়টি আসলে, কোন পরিচয়টা দিতে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন? একজন শিল্পী, এর থেকে তো আর বড় কোনো পরিচয় হয় না। আর আমি এই জিনিসটা সবসময় বিশ্বাস করি যে শিল্পী হচ্ছে শিল্পের সব গুদাম ঘরে দৌড়াইতে পারে। হ্যাঁ, সে যদি একটু গান জানে অসুবিধা নেই। তার মানে অভিনয়ের ক্ষেত্রে তার কোনো সময় যদি কোনো একটা ধরেন একটা বাউল ক্যারেক্টার করতে হলো বা কোনো একটা রকস্টারের ক্যারেক্টার করতে হলো, সে যদি গানটা জানা থাকে তার, সো সেটা কিন্তু সেখানে কিন্তু প্রাধান্য পায়। বা আমি যদি ধরেন আর্ট ডিরেকশনটা ভালো পারি, ধরেন আমি ডিরেকশন দিচ্ছি, এখন আমার কিন্তু এক ধরনের কনসার্ন থাকতে পারে যদি আমি আর্ট ডিরেকশনটা আমার মাথায় রাখি, আর্ট ডিরেক্টর আমার সেটে আছে, কোনো অসুবিধা নেই, তার সাথে আমার যদি যোগসূত্রটা ভালো থাকে, তাহলে এই যে একটা কম্বাইনিং ওয়ার্ক, এটা কিন্তু মার্চ করে অনেক বেশি। সো একজন শিল্পী সব কিছু জানা থাকলে ভালো, অ্যাপ্লাই করব, যখন যেটা আমি হয়ে যাব তখন সেটা করব। যখন আমি অভিনেতা তখন আমি অভিনেতা, যখন আমি নির্মাতা তখন সেই রোলটা প্লে করতেছি। তো আমার কাছে মনে হয় যে একজন শিল্পী, তার কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে সে সব কিছু জানুক এবং সেটা প্রপার জায়গায় অ্যাপ্লাই করুক। এই শিল্পীর জানার কিন্তু প্রথম মাধ্যমটা যদি আমি বলি তাহলে মঞ্চ, এবং সেখানেই আপনি কাজ করে এসেছেন। তো আমি একটু জানতে চাচ্ছি যে এখন তো অনেকেই আছেন যারা আসলে মঞ্চ থেকে উঠে আসেননি, তো আপনার কি মনে হয় যে এখন বাংলাদেশের যে চলচ্চিত্র বা নাট্য অঙ্গন, এখানে আসলে মঞ্চের ভূমিকাটা কতটুকু? প্রথমেই তো সবাই সবকিছু পারবে না, সো এই স্কুলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মঞ্চ সেখানে অনেক বেশি সহায়ক আমার কাছে মনে করি। কিন্তু আবার যারা মঞ্চ থেকে আসেনি কিন্তু তারা অনেক ভালো অভিনয় করছে, তার মানে হচ্ছে সে নিশ্চয়ই এই মঞ্চের বাইরে, মঞ্চ না করেও সে কিছু অবজারভেশন তার প্রাত্যহিক জীবনের সাথে যোগ করে নিয়েছে, এবং সে সেই জার্নির মধ্যে সে দেখতে পায়। সো অভিনয় করার ক্ষেত্রেও কিন্তু তাই, যে সে যখন পোট্রে করে কোনো ক্যারেক্টার, সে ভিক্ষুকের একটা ক্যারেক্টার করবে, সে রাস্তায় হয়তো বা সেই ভিক্ষুক ক্যারেক্টারটাকে দেখে, তার মানে হচ্ছে দেখার তীক্ষ্ণতাটাও কিন্তু অনেক বেশি জরুরি। সো এখানে মঞ্চ করলে একটা সুবিধা হচ্ছে কি যে আপনার ওই স্টেশন থেকে আসলে আপনি অনেক কিছু আগে থেকে একটু শিখে আসছেন, কিন্তু যারা মঞ্চ করছে না তারা যে ভালো করছে না তা না। সো দুইটা জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে ব্যালেন্স করেই কাজ হচ্ছে। যারা মঞ্চে কাজ করছে না, এমনিতে অভিনয় করছে, তারাও ভালো করছে। মূল বিষয়টি হয়তোবা চরিত্রটাকে অনুধাবন করা। একদমই তাই। অনেক সময় দেখা যায় যে একই চরিত্র, আমরা কোন একটি চরিত্র খুব দর্শক জনপ্রিয়তা পেয়ে গেলে সেই অভিনেতাকে আমরা একই চরিত্রে বারবার দেখি। সেক্ষেত্রে কি আপনার মনে হয় কিনা যে আসলে শিল্পীর ক্ষেত্রে সংকীর্ণ হয়ে যায়? সবচেয়ে বড় উদাহরণ আপনার সামনেই বসে আছি আমি। যেমন আমি যখন কারাগার মহানগরে পুলিশ চরিত্র করলাম, আমার প্রচুর পুলিশের কাজ, পুলিশ ক্যারেক্টারের জন্য আমার প্রচুর ডাক আসতেছিল, কিন্তু আমি কিন্তু মানে আমি জানি যে আমি কোনটা করব, কারণ আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমি যদি এখন পুলিশ করতে থাকি তাহলে এই টাইপটা হয়ে যাব। আমি তো আসলে ক্যারেক্টার আর্টিস্ট, সো আমাকে ওই ভার্সাটাইল জায়গার থেকে ডিলটা করতে হয় যে আমি আলাদা আলাদা চরিত্র করব। হ্যাঁ, এইটা অনেক সময় আমাদের এখানে এই প্র্যাকটিসটা আছে, আমি এটাকে ব্যাড প্র্যাকটিসই বলবো, যে অভিনেতা তো অনেক কিছু করার ক্ষমতা আছে। সে পুলিশ করবে, সে কখনো চোর করবে, সে কখনো ডাকাত করবে, সে কখনো ডাক্তার করবে, সেটা অভিনেতাই পারে, তার তো কাজ এইটা। সো আমাদেরকে মনে হয় যে ওই প্রপার এক্সিকিউশনটা দরকার, এবং অভিনেতাকে ভেঙে আরো সুযোগ করে দেওয়ার জায়গাটা কিন্তু বা ওই হাতটা কিন্তু একজন নির্মাতার হাতে থাকে। একদমই তাই। এবং এই ক্ষেত্রে এই জায়গাটা, অবদানের জায়গাটা কতটুকু প্রস্তুত করে বলে আপনি মনে করছেন একজন নির্মাতা? কর্মকারের কথা বলছি না, যে সোনার উপর জিনিসপত্র বানায় তাদের কথা বলছি না, আমি এখানে আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি। যে নির্মাতা, সে কোনটা সোনা, আসল সোনা আর কোনটা নকল সোনা সেটা নির্ধারণ করবে সে, কিন্তু সেই দেখার চোখটা আসলে কয়জনের আছে, যে আমি আগে বুঝবো। বা আমরা এখন কি হয় যে অনেক সময় একটা অভিনেতা অভিনেত্রী নির্বাচন করার ক্ষেত্রে আমরা খুব কম টাকার মধ্যে হুট করে ফোন দিয়ে বলি যে, এবং তাকে প্রিপারেশনটাও দিচ্ছি না, আমরা কালকেই শুটিং, আজকে রাতের বেলা ফোন দিয়ে বলছি ব্যাগটা রেডি করে একটা চরিত্র, তাকে ভাববারও সময় দিচ্ছি না। সো এই যে তাকে ভাববার সুযোগ করে দিচ্ছি না, সে একজন একটা ক্যারেক্টার হয়ে ওঠার যে জার্নি, সেটার জন্য যে একটা সময় পাচ্ছে না। সো এখানে আমি মনে করি যে নির্মাতা একটা অনেক সময় হয় পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের অনেকগুলো অবস্ট্রাকল আছে, প্রতিবন্ধকতা আছে, যেগুলোর কারণে আমাদের হয়ে ওঠে না। শর্ট বাজেটের কাজ থাকে, 2 দিনের শুটিং করে শেষ করতে হবে একটা প্রোডাকশন, তো ওই সময়টা দেয় না। তবে আমার কাছে মনে হয় যে সিস্টেমটা যদি প্রপার হয়, শুধু ডিরেক্টরকে তো এখানে শুধু ডিরেক্টরের না, আরও অনেক কিছু, ডিরেক্টরের পিছনে প্রডিউসার থাকে,
চ্যানেল একটা ইস্যু আছে, সব কিছু মিলে যদি একটা কম্বাইন একটা ওয়ার্ক যদি মানে মুভ করে, আমার আই থিঙ্ক একটা অভিনেতা তৈরি হওয়ার ক্ষেত্রে বা অভিনেত্রী তৈরি হওয়ার ক্ষেত্রে এটা খুব ফলপ্রসূ একটা জায়গা ক্রিয়েট করা। আই থিঙ্ক আপনি শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে কিংবা নির্মাতা হিসেবে ঠিক কি প্রতিবন্ধকতা সম্মুখীন হয়েছেন? আমাদের জীবনের বাইরেও যাদের জীবন আছে তারাও প্রতিবন্ধকতা ফেস করতেছে, আমারও হয়েছে। যেমন এমনটা হয়েছে যে কোনো একটা সিনেমার জন্য আমি দাড়ি গোঁফ বড় করেছি, হ্যাঁ, আমার ওয়েটটাকে লুজ করেছি আমি, এবং আমাকে পোশাক পরানো হয়েছে, আমার কস্টিউম হয়ে গেছে, আমি স্ক্রিপ্ট পেয়ে গেছি, আমি সেটার জন্য নিজেকে তৈরি করছি, কিন্তু শুটিংয়ের কয়েকদিন আগে আমাকে বলা হয়েছে যে আই এম সরি, এটা হচ্ছে না। মানে আমি একদম প্রস্তুত ছিলাম এবং কনফার্ম হয়ে গেছে সেই টিম থেকে। সো এটা একটা প্রতিবন্ধকতা, এই কারণেই বললাম যে তখন থেকে এক ধরনের গতিও তৈরি হয় যে নিশ্চয়ই আমি আমার থেকে ভালো কোনো অপশন তারা খুঁজে পেয়েছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেটা আমাকে আবার জ্বলে উঠতে সহযোগিতা করেছে অনেক বেশি, যে ওকে ফাইন, তাহলে আমাকে না করতে পারবে না, বা আমি আমার নিজেকে তৈরি করলে হয়তো বা আমি আমাকে বেটার অপশন ক্রিয়েট করব। প্রতিবন্ধকতা থাকবেই, সব কিছুতেই থাকবে, আছে, কালকেও থাকবে। সো আমি প্রস্তুত থাকি সবসময়। এমন কোনো চরিত্র আছে কিনা, স্বপ্নের চরিত্র যেটা আসলে এখনো করে ওঠা হয়নি, বা এমন কোনো চরিত্র যেটা আপনি প্রপার অভিনেতা বা অভিনেত্রী পাচ্ছেন না, যেটার মাধ্যমে আপনি ফুটিয়ে তুলবেন? প্রশ্নটা আসলে সহজ, কিন্তু প্রশ্নটা আবার একটু কঠিনও, কারণ অভিনেতা অভিনেত্রী কিন্তু একদম মরার আগ পর্যন্ত তাদের, আজকে যদি আমি একটা চরিত্র করি, আমার আবার ক্ষুধা তৈরি হয় কালকে অন্য একটা চরিত্র করব। ঐতিহাসিক অনেক থাকে, অনেক অনেক চরিত্র থাকে। সো অভিনেতার ক্ষুধা তো আসলে শেষ হয় না, শেষ পর্যন্ত সেই অভিনেতা আনটিল টু ডেথ সে ওয়ার্ক করে যায়। আমি অভিনেতাকে কখনো কখনো যন্ত্র বলি। কেন বলি সেটা হচ্ছে যে, আমি আপনার ওই প্রশ্নের উত্তরটা আবার দিচ্ছি, যে ধরেন আমি আজকে শুটিং করে বাসায় ফিরেছি রাত 2টায়, কালকে আবার আমার ভোর 5টায় কল। তো হয় কি যে এরপর কিন্তু আমার আজকে আমি হয়তো বা অনেক ছিলাম, কালকে হয়তো আমি সোহেল ক্যারেক্টার প্লে করব। সো এই অনেক থেকে সোহেলের যে শিফট করাটা, এই জার্নিটা কিন্তু আর হয় না। হ্যাঁ, তো আমাদের ভাবনার জায়গাগুলোও কিন্তু ওইখানেই একদম কি বলে সংকুচিত হয়ে যায়। আবার আপনি যেটা বললেন যে স্বপ্নের চরিত্র, যে আমি আমার আইডল হুমায়ুন ফরিদির কথাই বলছি। আমার যদি মানে আমি যদি কোনো সময় স্কোপ পাই, আমার কাছে মনে হয় যে আমি খুব দূরে যাব না, অনেক আরও আর্টিস্ট আছে, হ্যাঁ, দেশের বাইরে অনেক আর্টিস্ট আছে যাদেরকে আমি খুব পছন্দ করি, কিন্তু ফরিদি ভাই যেহেতু আমার আইডল, আমি খুব করে চাই যে কান কাটা রমজান যদি আবার হয়, আমি সেটা করতে চাই। এটা আমার মনে এখনো পর্যন্ত, মানে আমার মধ্যে এটা হয়। আর ফরিদি ভাইয়ের খুব কাছাকাছি অভিনয় করতে যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে ফরিদি ভাই হয়নি। তারপর ফরিদি ভাই তো চলেই গেলেন। আমার এটা খুব ইচ্ছা যে কান কাটা রমজান যদি কোনোদিন করতে পারতাম। নিশ্চয়ই সেই স্বপ্ন পূরণ হবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে। বা একটু জানতে চাইবো যে বিশ্বায়নের এই পর্যায়ে দাঁড়িয়ে আসলে অভিনয়, এই যে শিল্প, এই শিল্পের ক্ষেত্রে আসলে প্রযুক্তিগত প্রভাব কতটা পড়ছে বলে আপনি মনে করছেন? এখন রিলস হচ্ছে অনেক, হ্যাঁ, তারপর আপনার ছোট ছোট ভিডিও কন্টেন্ট, 5 মিনিটের কন্টেন্ট বানিয়ে কিছু। এখন বিষয় হচ্ছে যে কোনটা আমি নিব, কোনটা আমি ছাড়বো, কোনটা আমি ফেলবো। প্রযুক্তি তো অবশ্যই সেই রোশানলের চাপে আমাদেরকে রেখেছে, আমরা কোনটা নেব আর কোনটা নেব না, এটা ইম্পর্টেন্ট। প্রযুক্তি ছাড়া তো কিছু করতে পারবে না, প্রযুক্তি তো থাকবেই, কিন্তু এর মধ্যে আমাকে বেছে নিতে হবে যে কোনটা রাখবো আমরা। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমাদের দেশীয় উপাদান অনেক আছে যেগুলো দিয়ে আমাদের ভালো ভালো নাটক হচ্ছে, চলচ্চিত্র হচ্ছে। আমাদের নাটক দেখুন, আমাদের সিনেমা দেখুন। আপনারা ভালোবাসলে আমরা অভিনয় করব, আপনারা ভালোবাসলে আমরা নির্মাণ করব। আমাদের সাথেই থাকুন। আমরা আপনারা সবাই একই সূত্রে গাঁথা। ধন্যবাদ বাংলাভিশন, ধন্যবাদ দিন প্রতিদিন, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 থেকে 4।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না, সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।